হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনাকাল রয়েছে, মানে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে রচনা হয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে মানে কোর্স ফি কী রাখা হচ্ছে, মানে বিভিন্ন সেমিস্টারে মেজর কোর্সের জন্য রয়েছে 1199 আর মাইনর কোর্সের জন্য রয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কী সুবিধা তোমরা পাচ্ছ সেটা বলে দিচ্ছি। এখানে লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস রয়েছে, হাই কোয়ালিটির নোটস কিন্তু এখান থেকে পাচ্ছ, আর পাচ্ছ 100% কমন সাজেশন। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কখন রচনা বা কবে রচনা করা হয়েছিল সেই নিয়ে। ঠিক আছে, দেখো কি বলছে রচনাকাল। শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য রয়েছে এই নামকরণ নিয়ে যেমন মতবিরোধ আছে, ঠিক তেমনই এই রচনাকাল নিয়েও বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে। সেখানে আমরা দেখছি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর যে নামকরণটা যে রয়েছে, এই নামকরণ নিয়ে যেরকম বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে, মানে একটা মতবিরোধ রয়েছে, ঠিক তেমনই এর রচনাকাল নিয়ে কিন্তু একটা মতভেদ রয়েছে। তাই বলছে যে কারণ এই পুঁথি কোথাও রচনাকালের উল্লেখ নেই, তাই পুঁথির অন্তরঙ্গ ও বহিরঙ্গ বিষয়ের বিচার করেই কিন্তু রচনাকাল নির্ধারণ করতে হবে। মানে পুঁথিটা যে উদ্ধার করা হয়েছে, পুঁথিটা কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় উদ্ধার করা হয়েছে, যেই কারণে তার যে সামনে যে রচনাকাল বা তার নামকরণ সেগুলো কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে কিন্তু বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে সেখানে। তাই বলছে সেই কারণে এই যে রচনাকাল রয়েছে, এই রচনাকাল আমাদের কি করতে হবে, এই যে পুঁথিটা যে রয়েছে বা এই কাব্যটা রয়েছে এটা সম্পূর্ণ পাঠ করে এর অন্তরঙ্গ বহিরঙ্গ বিষয়ে বিচার করেই কিন্তু তারপরে আমরা রচনাকালটা নির্ধারণ করতে পারবো এখানে। তাই বলছে। তো বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত দিয়েছে। প্রথমত এই কাব্য চৈতন্য পরবর্তী যুগের কেউ বলেছে, মানে চৈতন্যদেব যে রয়েছে তার জন্মের পরে আর কি এই কাব্য রচনা হয়েছে, এইভাবে কেউ কিন্তু অভিমত পোষণ করেছে। প্রথমে সেই যে অভিমত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো কি বলছে যে অনেকে চণ্ডীদাসের কৃষ্ণ নামাঙ্কিত যে কাব্য পথসমূহ রয়েছে এই আরোহণ করে পরম আনন্দ পেতেন। সেই চণ্ডীদাস শ্রীকৃষ্ণ, একটু স্পেলিংগুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, তাহলে তিনি চৈতন্যর পূর্ববর্তী যুগের কবি। তাই বলছে, তবে সমালোচকরা বলেন যে চৈতন্যদেব মানবরূপী ঈশ্বর, তিনি এমন অশ্লীল ভাষা সম্ভারের কাব্য কখনোই পরম আনন্দে আস্বাদন করতে পারবে না। মানে অনেকে বলে যে চৈতন্যদেব যে রয়েছে তার যদি জন্মের পরে এটা হয়ে থাকে তাহলে কি হবে, অনেকেই বলছে যে এই যে পদগুলো যে রয়েছে, পদগুলো যে একটা যে আস্বাদন, সেই আস্বাদন কিন্তু মানে বিভিন্ন ভুলভাল ত্রুটি রয়ে গেছে, সেটা কিন্তু কখনোই সে মানে মানবরূপী ঈশ্বর তাকে বলা হচ্ছে সে কিন্তু আস্বাদন করতে পারতো না। তাই অনেকে বলছে যে তার জন্মের আগে। তারপরে আবার বলছে যে এই কাব্য অনেকগুলি বিদেশি শব্দের আরবি ফার্সি আমদানি ঘটেছে, যেমন মজুরি, তার সঙ্গে কুতমিন্তি, তার সঙ্গে খরমুজা, গুলাল ইত্যাদি কিন্তু ভাষার আমরা দেখতে পারবো, মানে বিদেশি ভাষার আগমন ঘটেছে। তাই বলছে ত্রয়োদশ শতকে ঘটে যাওয়া তুর্কি বিপ্লবের সমাজ কিভাবে এইসব ভাষা গ্রহণ করতে পারে, তাই এগুলি হচ্ছে প্রক্ষিপ্ত, যেই কারণে 16 শতকের কবি মুকুন্দরাম চক্রবর্তীও এই ভাষা ব্যবহার করেননি। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন যে রয়েছে, এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে 15 শতকের রচনা করা, তাই কিন্তু অনেকে অভিমত দিয়েছে। ঠিক আছে, দেখো তারপরে দ্বিতীয়ত যে মত পোষণ করেছে, মানে কেউ বলেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে এটাকে সামনে রেখে বলছে যে এই মতকে খণ্ডন করে প্রাচীনতার সূত্রকে সামনে রেখে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্যর পূর্ববর্তী যুগের কাব্য। আর অনেকে বলছে এই যে কাব্য যে রয়েছে এটা চৈতন্যদেবের পূর্ববর্তী, মানে তার জন্মের আগে কিন্তু এই কাব্য রচিত হয়েছে। তো সেই সম্পর্কে কে সেই অভিমত পোষণ করেছে সেগুলো একটু দেখে নিই। দেখো এই সপক্ষে যে যুক্তি দিয়েছে, প্রথমে চলে আসছে, বলছে শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের ঐশ্বর্য সভার প্রকাশ পায়, যা চৈতন্যের পূর্ববর্তী কৃষ্ণকথার মূল বিষয় ছিল।
আর চৈতন্য সমসাময়িক ও পূর্ববর্তী যুগে কৃষ্ণের মাধুর্য রূপের প্রভাব বর্তমান, তাই এই রচনাকাল 15 শতকের বলা যায়। তাই অনেকেই বলছে হ্যাঁ এই রচনাকাল হচ্ছে 15 শতকের, মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে সেটা আর কি মহাপ্রভু চৈতন্য যে রয়েছে তার জন্মের পূর্বেই কিন্তু রচনা করা হয়েছে, তাই বলছে। তারপর কি বলছে, এই কাব্য চৈতন্য বন্ধনা, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে, এখানে হবে বন্ধনা, ঠিক আছে। দেখো কি বলছে, এই যে চৈতন্য কাব্য রয়েছে, চৈতন্য কাব্যে বন্ধনা নেই, অথচ চৈতন্যের পরবর্তী যুগে কাব্য তাকে বন্ধনা করা হতো। একটু স্পেলিংগুলো তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। আমরা দেখব সেই যে চৈতন্য পরবর্তী যুগে যে সমস্ত কাব্য চৈতন্যদেবকে কেন্দ্র করে লেখা হয়েছে সেগুলোর মধ্যে চৈতন্যদেব যে রয়েছে তার কিন্তু বন্ধনা করেই তারপরে কিন্তু সেই পুঁথির যে আর কি বিষয়বস্তু সেটা কিন্তু শুরু হতো, যেটা আমরা এর মধ্যে দেখতে পারবো না, যেই কারণে বলা হচ্ছে এটা তার জন্মের আগে কিন্তু লেখা হয়েছে, মানে এটা হচ্ছে 15 শতকের দিক থেকে আর কি লেখা। তো সুতরাং এই সব দিককে সামনে রেখে নির্দ্বিধায় আমরা বলতে পারি যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্য রয়েছে সেটা হচ্ছে পঞ্চদশ শতাব্দীতে রচনা করেছিলেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তার সপক্ষে আর বিপক্ষে যারা মত পোষণ করেছে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম। তাহলে আজকের ক্লাসের আলোচনার বিষয় আমার এতটুকুনি ছিল। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।